হত্যা মামলায় শাহরিয়ার কবির, সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুর 7 দিনের রিমান্ড। সাবেক রেলমন্ত্রী সুজনের 5 দিনের হেফাজত চায় পুলিশ। সাংবাদিক সম্মেলনে এই মোজাম্মেল বাবু স্বৈরাচারের পক্ষে জনগণের বিরুদ্ধে কথা বলে। শাহরিয়ার কবির সে যখন আওয়ামী লীগ ক্ষমতা থাকে, সে যখন দেশে থাকে, ইসলাম বিদ্বেষী হিসাবে সেই স্বৈরাচারী হাসিনাকে সে সহযোগিতা করেছে। ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার মামলায় সিলেটে বিচারপতি মানিকের জামিন, আরও একাধিক মামলা থাকায় মুক্তির সম্ভাবনা নেই। ছাত্র জনতার আন্দোলনে পেটে লাগা গুলির ক্ষত ভোগাচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনেককে। কবে ফিরতে পারবেন স্বাভাবিক জীবনে বলতে পারছে না চিকিৎসকরা। আগের মতো আমি হয়তো ফিরবো না কখনো, কারণ আগে যেভাবে স্বাভাবিক ছিল, বাট একটু ভালো করার জন্য প্রায় 2 বছর সময় লাগতে পারে। মানে 2 বছর আমার স্বাভাবিক জীবন থেকে দূরে যাইতে হবে। যমুনা নিউজে আমন্ত্রণ দর্শক, সঙ্গে আমি জান্নাতুল কুলি আছি। সংবাদের শিরোনামগুলো দেখছিলেন। হত্যা মামলায় সাংবাদিক মোজাম্মেল হক বাবু, শ্যামল দত্ত ও 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এর আগে তাদের 10 দিনের রিমান্ড চেয়ে সিএমএম আদালতে আবেদন করে পুলিশ। মোজাম্মেল বাবু এবং শাহরিয়ার কবিরকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে রমনা থানার হত্যা মামলায়। আন্দোলনের সময় ওই হত্যাকাণ্ডে তাদের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণাদির বিষয়ে আদালতকে জানান রাষ্ট্রপক্ষ। বিরোধিতা করে তাদের জামিন চান আসামিপক্ষের আইনজীবী। এছাড়া ভাসানটেকের আরেক হত্যা মামলায় দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকেও 7 দিনের রিমান্ড দেন আদালত। তাছাড়া যাত্রাবাড়ি থানায় হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের 5 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। সাংবাদিক সম্মেলনে এই মোজাম্মেল বাবু স্বৈরাচারের পক্ষে জনগণের বিরুদ্ধে কথা বলে। শাহরিয়ার কবির গত 15 বছর যাবৎ এদেশের মানুষকে হত্যা, গুম করা এবং ইসলাম ধর্মের এবং বিরুদ্ধে কথা বলা, আলেমদেরকে কটাক্ষ করা এবং আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটাক্ষ করা, সবকিছু তার প্রতিদিনে তার কাজ ছিল। তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য এই হত্যার পিছনে আর কারা কারা জড়িত আছে এই সব বিষয়গুলিকে আর সামনে আনার জন্য, তদন্ত করার জন্য তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। সিএমএম কোর্টে আছেন সহকর্মী নুনবী সরকার, সরাসরি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। নুনবী, একটু জানাবেন, 3 জনের রিমান্ড হয়েছে। গতরাতে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকেও ধরা হয়েছে, তার রিমান্ড মঞ্জুর হলো কিনা বিস্তারিত জানাবেন একটু। নুরুল ইসলাম সুজনকে কিছুক্ষণ আগে তোলা হয়েছে যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায়। তাকে 5 দিন রিমান্ড দেওয়া হয়েছে। শুনানি হবে এবং শুনানির পরে আদেশ দিবেন বিচারক। সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত এবং ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। মোজাম্মেল বাবু এবং শাহরিয়ার কবির রমনা থানার একটি হত্যা মামলা এবং সাংবাদিক শ্যামল দত্ত ভোরের কাগজের সম্পাদক যিনি, তাই ভাসানটেক থানার একটি হত্যা মামলা, তাকে 7 দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আর আসলে আদালতে যা ঘটেছে সেটা খুব বেশি সুখকর পরিস্থিতি আমরা দেখিনি, কারণ আদালতে জনাকীর্ণ আদালত ছিল। বিচার প্রার্থীদের স্বজনরা যেরকম ছিলেন, আইনজীবী ছিলেন এবং সাধারণ আইনজীবী ছিলেন। কোর্টের এমন পরিস্থিতি ছিল যখন মোজাম্মেল বাবু, শাহরিয়ার কবির এবং শ্যামল দত্ত 3 জনকে আত্মপক্ষ সমর্থনের জন্য বিচারক সময় দেন, সেই সময়ে ধরেন কোর্টের ভিতরে তারা যে সমস্ত কথা বলা শুরু করেছিলেন তাদেরকে ঠিকঠাক কথা বলতে দেওয়া হয়নি। ভারতের দালাল বলা হয়েছে, স্বৈরাচারের দোসর বলা হয়েছে, আরও অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। আত্মপক্ষ সমর্থনের বক্তব্য খুব ভালোভাবে তারা উপস্থাপন করতে পেরেছেন এরকম না। তার আইনজীবীরাও যখন কথা বলার চেষ্টা করেছেন আসামি পক্ষের, সেখানে তারা মোবের শিকার হয়েছেন এবং বিচারক উভয় পক্ষের শুনানি শেষে আসলে রিমান্ড মঞ্জুর করেছেন। এবং আমরা দেখেছি যিনি বাদীপক্ষের আইনজীবী বলে দাবি করেছেন ওমর ফারুকী, তিনি বিএনপি সমর্থক একজন আইনজীবী। তিনি আদালতে এসে খুব বেশি রকম, আমাদের কাছেও মামলার এজাহারের কপি রয়েছে, সেখানে হত্যা মামলার অভিযোগ আনা হয়েছে। তার সংশ্লিষ্ট কথাবার্তাগুলো তদন্তকারী কর্মকর্তারা লিখেছেন। এছাড়া এই আইনজীবী এত কথা বলেছেন, অর্থাৎ রাজনৈতিক নেতার মধ্যে, রাজনৈতিক বক্তব্যের মধ্যে এবং আইনজীবীর বক্তব্যের মধ্যে কোনো ধরনের পার্থক্য আমরা দেখিনি। সে বক্তব্যগুলো কোর্ট শান্তভাবে শ্রবণ করেছেন এবং কোর্ট একবারের জন্য তাদেরকে এই সমস্ত এজাহার বহির্ভূত এবং আইন বহির্ভূত যে কথাগুলো আছে সে কথাগুলো এক্সপান্স করার জন্য কিন্তু বলেননি। সুতরাং আপনি যদি বলেন এখানে কোর্টে যে ধরনের পরিস্থিতি তৈরি
করা হয়েছিল এবং যে ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে রিমান্ড শুনানি করা হয়েছে এবং সব কিছু মিলে শেষে যে রিমান্ড দেওয়া হয়েছে তাতে হয়তোবা উচ্চ আদালতে আসামি পক্ষের পক্ষ থেকে বলা হচ্ছে তারা যাবেন, তবে মানবিক এবং অসুস্থতার গ্রাউন্ডে তারা রিমান্ড আবেদন বাতিল এবং জামিন চেয়েছিলেন, কোনোটি তাদের আবেদন গৃহীত হয়নি। ধন্যবাদ আপনাকে নুনবী। ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার মামলায় সাবেক বিচারপতি মানিকের জামিন মঞ্জুর করেছেন সিলেটের আদালত। সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন। তবে দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা থাকায় তিনি এখনই মুক্তি পাবেন না। সকালে কড়া নিরাপত্তা ব্যবস্থায় তাকে আদালত প্রাঙ্গণে এনে এজলাসে তোলা হয়। এ সময় তার পক্ষে সরকার নিযুক্ত আইনজীবী তার জামিন আবেদন করেন। এর আগে 23 আগস্ট রাতে কানাইঘাট সীমান্ত থেকে আপিল বিভাগের সাবেক এই বিচারপতিকে আটক করে বিজিবি। তার বিরুদ্ধে ঢাকা এবং নোয়াখালীতে দুটি মামলা রয়েছে। উনি এই মামলায় এখানে জামিনপ্রাপ্ত হইলেও ওনার বিরুদ্ধে যেহেতু ঢাকার বিভিন্ন থানার হত্যা সহ বিভিন্ন গুরুতর অপরাধে সহায়তার জন্য মামলা রুজু আছে, ওইসব মামলায় তিনি জেল হাজতে আটক থাকবেন এবং ওনাকে পরবর্তীতে এই জেলখানা থেকে ঢাকায় প্রেরণ করা হবে। অনিক কুমার দাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এখন প্রিয় ক্যাম্পাসে থাকার কথা থাকলেও আছেন হাসপাতালের বেডে। বয়ে বেড়াচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে পেটে লাগা গুলির ক্ষত। জানেন না কবে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। তার গল্পটা জানাচ্ছেন সহকর্মী ফারহানা ন্যান্সি। অনেকের এই চোখে নানা প্রশ্নের সমীকরণ মিলছে না। কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন, কবেই বা লেখাপড়া শেষ করে ধরবেন পরিবারের হাল। আসলে আমার কি হবে, আমার পরিবারকে কিভাবে দেখবো? আগের মতো আমি হয়তো ফিরবো না কখনো, কারণ আগে যেভাবে স্বাভাবিক ছিল, বাট একটু ভালো করার জন্য প্রায় 2 বছর সময় লাগতে পারে। মানে 2 বছর আমার স্বাভাবিক জীবন থেকে দূরে যাইতে হবে। হাজারো শিক্ষার্থীর মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনের সামনের সারির মুখ ছিল অনিক। দৃপ্ত কণ্ঠে স্লোগানে উদ্দীপ্ত করতেন আন্দোলনের সহযাত্রীদের। তবে 16 জুলাই এক গুলিতেই থমকে যায় অনিকের পৃথিবী। গুলিতে খাদ্যনালীর ক্ষতিটা বারবার ভোগাচ্ছে, যার সুরাহা ঠিক কিভাবে হবে সে বিষয়ে এখনও নিশ্চিত নন চিকিৎসকরা। স্থানীয় ছাত্রীদের সন্ত্রাসীরা, আওয়ামী সন্ত্রাসীরা, তারা রামদাও, তারপর হচ্ছে আপনার চাপাতি, দেশি বন্দুক, মানে দেশি অস্ত্র নিয়ে আমাদের উপর আক্রমণ শুরু করে। তারা যখন ধাওয়া খেয়ে পালাচ্ছিল তখন যেতে যেতে গুলি মারে এবং একটা গুলি এসে আমার পেটে লাগে। পেটে লাগার পর আমার খাদ্যনালী ড্যামেজ হয়ে যায়, পাকস্থলী ড্যামেজ হয় এবং আমার অ্যাপেন্ডিসাইটটা পুরোপুরি নষ্ট হয়ে যায়, তাই ওটা কেটে বাধ্য হয়েছে। তবে এক জায়গায় অনেককে ভাগ্যবান বলতেই হয়। রাজপথে যে যোদ্ধাদের কাঁধে ভর করে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, অসুস্থতার সময় তারাই পরিবারের সদস্যের মতো দিনরাত সেবা করছেন। আমি অনেকের পিছনে ছিলাম। হুট করে একটু পরে অনেকের পেটে এসে গুলি লাগে এবং ওই গুলি লাগার পরে এখানে দেখতে পেলাম যে একটু রক্ত, পরে হচ্ছে একটু পরে ধীরে ধীরে এত ব্লাডিং হচ্ছিল যে ওটা দেখার পরে অনেকে আমরা মানে ভীত সংস্থ হয়ে গেছিলাম। কতটুকু স্বাভাবিক একটা পুরুষ ছেলে, পরিবারের বড় সন্তান, সেদিক থেকে কতটুকু সক্ষম হবে জানি না। মাত্র সেকেন্ড ইয়ারে পড়তেছে, এখন সেই দিক থেকে আমরাও চিন্তিত আছি। পাশাপাশি ওর সাপোর্ট দেওয়ার জন্য, মানসিক সাপোর্ট দেওয়ার জন্য আমরা সার্বক্ষণিক ওর সাথে আছি। তবে যত আঘাতই আসুক, অনেকরা দমে যেতে চায় না, সব সময় ধারণ করতে চায় নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে 20 জুলাই নারায়ণগঞ্জের চিটাগাং রোডের 10 তলার নিচে হেলিকপ্টার থেকে করা গুলিতে নিহত হয়েছিলেন রংপুরের কাউনিয়ার নিজামুদ্দিনের পুত্র অটোরিকশা চালক আব্দুল লতিফ। বছরখানেক আগে বিয়ে করেছিলেন শাহিদাকে। একমাত্র রোজগারের ব্যক্তি হারিয়ে দিশেহারা তার নববধূ সহ পরিবার। চোখের পানি একমাত্র ভরসা রংপুরের কাউনিয়ার বল্লভ বিশু গ্রামের সন্তানহারা নিজামুদ্দিনের। বাড়িতে কেউ গেলেই ছেলের কথা বলে কেঁদে ওঠেন তিনি। 3 সন্তানের মধ্যে বড় ছেলে আব্দুল লতিফ অটোরিকশা চালাতেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যেই গত 20 জুলাই জীবিকার তাগিদে পথে নামেন তিনি। পরিবারের অভিযোগ, নারায়ণগঞ্জের চিটাগাং রোডের 10 তলা বিল্ডিং এর নিচে হেলিকপ্টার থেকে করা গুলিতে নিহত হন লতিফ। অনেক খোঁজাখুঁজি শেষে পরের দিন ঢাকা মেডিকেলের মর্গে তার লাশ পান স্ত্রী শাহিদা বেগম। একমাত্র উপার্জনক্ষম সদস্যের মৃত্যুতে পরিবারটি এখন দিশেহারা।
শনিবার দিন দুপুরবেলা দুজন একসাথে খাওয়া দাওয়া করছি, বিকালবেলা আমি বাইরে গেছি, ওও গাড়ি নিয়ে বের হয়েছে। তারপরে দেখার খবর পাইছি ঢাকা মেডিকেলে আছে, রবিবার দিন দুপুর 1:30টার দিকে পাইছে। মেলা কিছু ধারণের এবার কয়া গেছে, মনে করেন 15 দিন আসিল থাকি মেলা কথা কয়া যা, কিন্তু 15-16 দিনকের মাথাতে এই অবস্থা। এলাকায় সজ্জন তরুণ হিসেবে খ্যাতি ছিল লতিফের। এমন মৃত্যু মেনে নিতে পারছেন না প্রতিবেশীরা, চাইছেন ন্যায্য বিচার। আমার কাছে সব ছবি আছে, ডকুমেন্টও আছে। এই জায়গায় গুলিটা লাগছিল, এদিক দিয়ে বাইরে হয়ে গেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই এলাকাবাসীর পক্ষ থেকে। আন্দোলনে হতাহতদের তালিকা তৈরি করা এবং সরকারি বেসরকারি তরফে তাদের পাশে থাকার আহ্বান ছাত্র শিক্ষকদের। আমরা সব সময় মুগ্ধ ভাই এবং শহীদ আবু সাইদ ভাইকে সবাই প্রাধান্য দিচ্ছি, কিন্তু আসলে সারা বাংলাদেশে যত শহীদ আছে আমরা সবাইকে পথে প্রান্তরে খুঁজে দেখে তাদের হাতে যদি আমরা কোনো অনুদান তুলে দিতে পারি বা তাদের যে সমস্যাগুলো শুনে যদি সমাধান দিতে পারি, আমার মনে হচ্ছে যেটা করা উচিত আমাদের। ছাত্র জনতার অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের একটা সঠিক তালিকা করে তাদের পাশে সরকারি এবং বেসরকারি সকল শ্রেণীর লোককে এগিয়ে আসা দরকার। এরই মধ্যে কিছু অর্থ সহায়তা পেয়েছে আব্দুল লতিফের পরিবার। তবে আগামীতে সংসার চালানোর মতো অবলম্বন নেই হতদরিদ্র পরিবারটির। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। পদ্মা সেতুর দুপ্রান্তে দুটি মুরাল আর উদ্বোধনী স্থাপনা নির্মাণে অস্বাভাবিক ব্যয়ের বিস্তারিত জানতে চায় অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে নির্বাহী প্রকৌশলীকে তাড়া দিয়েছেন যোগাযোগ উপদেষ্টা। প্রকল্পের অংশই ছিল না সেগুলো। উদ্বোধনের তাড়াহুড়োয় কোনো রকম টেন্ডার ছাড়াই এমন এক প্রতিষ্ঠানকে দেয়া হয় কাজ, যারা ঘটিয়েছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বালিশ কাণ্ড। পুরো টাকা তুলেও নিয়েছে প্রতিষ্ঠানটি। আকলাকুস সাফার রিপোর্টে থাকছে বিস্তারিত। 2022-এর 25 জুন দিনভর জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পদ্মা সেতুর উদ্বোধন করেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের আগে তড়িঘড়ি করে সেতুর দুপ্রান্তে নির্মাণ করা হয় উদ্বোধনী কমপ্লেক্স। তাতে একটি করে মুরাল ও উদ্বোধনের ফলক, চারপাশে বেদি, সামনে ফোয়ারা। মাওয়া প্রান্তে কয়েকটি ও জাজিরায় ইস্পাতের তৈরি মাছের ভাস্কর্য রয়েছে। দুই প্রান্তে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার দুটি মুরালের উচ্চতা ছিল মোট 6,642 বর্গফুট। খরচ আকাশচুম্বী। চূড়ান্ত বিলের নথিপত্র বলছে উদ্বোধনী কমপ্লেক্সের নকশা প্রণয়ন ও তদারকি বাবদ ব্যয় করা হয়েছে 94,62,000 টাকা। মাওয়া ও জাজিরায় ভূমি উন্নয়ন ও পাইলিং বাবদ ব্যয় দেখানো হয়েছে 7,44,00,000 টাকারও কিছু বেশি। মাওয়া প্রান্তে উদ্বোধনী কমপ্লেক্স নির্মাণ সহ আনুষঙ্গিক আরও বিভিন্ন কাজ করে সেখানে বিল দেখানো হয়েছে 66 কোটি টাকা। একই কাজ জাজিরাতে করতে ব্যয় হয়েছে 42,53,00,000। সব মিলিয়ে দুই প্রান্তের উদ্বোধনী কমপ্লেক্স তৈরিতে খরচ হয়েছে 116,92,00,000 টাকা। উদ্বোধনী এই কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে মূলত দুই প্রান্তের এই মুরালগুলোকে কেন্দ্র করে, যেগুলো সেতু প্রকল্পের কোনো অংশই ছিল না। সরকার পতনের পর মুরালের এই ছবিগুলো মুছে দেয়া হয়েছে। মুরাল দুটির নির্মাণ ব্যয় দেখানো হয় সেতু প্রকল্পের নদী শাসনের অংশ থেকে। তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে সে কাজ দেয়া হয় ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ সন্স অ্যান্ড কনস্ট্রাকশনকে। প্রতিষ্ঠানটি এখন ঠিকানা বদলে অন্য জায়গায় চলে এসেছে। এই সেই প্রতিষ্ঠান যারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বালিশকাণ্ড ঘটিয়েছিল। এক একটি বালিশের খরচ দেখিয়েছিল 6,000 টাকা, আর সেই বালিশ উপরে উঠানোর খরচ দেখিয়েছিল 800 টাকা করে মজুরি। একই প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 10 তলা একটি হল নির্মাণ করে, যার ছাদ ধসে যায় একাংশ। এমন সমালোচিত একটি প্রতিষ্ঠানকে কি করে ওই কাজ দেয়া হয়েছিল তড়িঘড়ি করে, তাও আবার টেন্ডার ছাড়া? এ বিষয়ে জানতে চাইব সেতু বিভাগের তখনকার যিনি তদারকি করেছেন নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজব আলীর কাছে। সাংবাদিকরা পারেন নাই তখন কিছু বলতে, আমরা তখন কিছু বলতে পারিনি। পারছি কি বলেন, আমাদের এখানে কিন্তু 1 পয়সা কারো ক্ষমতা নাই যদি না উপরে দিক থেকে অনুমোদন হয়। মোরালের কষ্ট কিন্তু আমাদের বেশি হয়। মোরালের কষ্ট যেটা হয়েছে আমরা সেটা দেখছি, আমরা অ্যাডভাইজারের কাছে পাঠাবো। শুধু মোরালই নয়, অস্বাভাবিক ব্যয় হয়েছে সেতুর উদ্বোধনী অনুষ্ঠানেও। দিনব্যাপী আয়োজনে ব্যয় হয় 89 কোটি টাকা। এক্ষেত্রেও উন্মুক্ত দরপত্রে কাজ হয়নি। আকলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।
বিশ্ব ওজন দিবস উপলক্ষে শোভাযাত্রা করেছে পরিবেশ অধিদপ্তর। করব ওজন স্তর সংরক্ষণ, রুখব জলবায়ু পরিবর্তন, এই স্লোগানকে শোভাযাত্রা শুরু করা হয় এবং সকালে রাজধানী শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে শোভাযাত্রাটি বের করা হয়। টিএসসি ঘুরে আবারও একই স্থানে এসে শেষ হয় র্যালিটি। এ সময় বক্তারা বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর এমন পণ্য পরিহার করতে হবে। সামাজিক এই আন্দোলনে সর্বস্তরের মানুষের যোগ দেওয়ার আহ্বান জানান বক্তারা। আয়োজিত এই শোভাযাত্রায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। এছাড়াও অংশ নেন কয়েকটি পরিবেশবাদী সংগঠন। মানুষের ব্যবহারের বিভিন্ন জিনিসের মাধ্যমে কিন্তু ওজন স্তর ক্ষয় হচ্ছে এবং সেই ওজন স্তর যাতে ক্ষয় না হয় আমাদের সাধারণ জনগণকে সেটা জানতে হবে। আমরা ট্রেনিং দিচ্ছি আমাদের ওয়ার্কশপের যে যারা কর্মী তাদেরকে, যাতে ওনারা এই ওজন এই কম্প্রেসারগুলি খোলার সময় যদি গ্যাসটি যাতে না যায় অ্যাটমসফিয়ারে, তাহলে সেটি গেলেও কিন্তু ক্ষতিকর হবে। ঘূর্ণিঝড় বরিসের প্রভাবে সৃষ্ট বন্যায় ইউরোপের মধ্যে এবং পূর্বাঞ্চলে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 15 জনে। বিশেষজ্ঞরা বলছেন, গেল 2 দশকে এমন ভয়াবহ বন্যা দেখেনি ইউরোপ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত চেক প্রজাতন্ত্র এবং পোল্যান্ড সীমান্তবর্তী এলাকাগুলো। ভেঙে গেছে বেশ কয়েকটি সেতু, বিধ্বস্ত বহু ঘরবাড়ি, অনেক যানবাহনও হয়েছে ক্ষতির শিকার। পোল্যান্ডেও বেড়েই চলেছে ক্ষয়ক্ষতি। ভয়াবহ অবস্থা রোমানিয়ায়। গেল সপ্তাহে এই দেশটির বন্যা কবলিত এলাকায় প্রাণ হারিয়েছেন 6 জন। প্রতিবেশী দেশ অস্ট্রিয়ায় উন্নতি নেই বন্যা পরিস্থিতির। রোববারও রাজধানী ভিয়েনায় পানির নিচে তলিয়ে যাওয়া বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে 2 জনের মরদেহ। পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে বহুতল ভবন ধসে প্রাণহানি ঘটেছে কমপক্ষে 8 জনের। সোমবার রাজধানীর ফিট্রাউনে হয় এই দুর্ঘটনা। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অনেকে। আশঙ্কা হতাহতের সংখ্যা আরও বাড়বে। স্থানীয় সময় 12টার দিকে হঠাৎ ধসে পড়ে 7তলা ভবনটি। এখন পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে 6 জনকে। আটকে পড়াদের উদ্ধারে চলছে অভিযান। ধ্বংসাবশেষ সরাতে ব্যবহৃত হচ্ছে 2টি অত্যাধুনিক ক্রেন। জরুরি বিভাগের পাশাপাশি উদ্ধার কাজে অংশ নিয়েছেন স্থানীয়রাও। ভবন ধসের কারণ সম্পর্কে এখনও জানা যায়নি। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা NDM এর প্রাথমিক ধারণা, অপরিকল্পিত স্থাপনা এবং নিম্নমানের কাঁচামাল ব্যবহারই এর জন্য দায়ী। ধরা পড়ার আগে প্রায় 12 ঘন্টা যাবৎ গলফ কোর্সের পাশের ঝোপের মধ্যে লুকিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টা করি রায়ান ওয়েজলি রুথ। এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস। দাবি, এজেন্টদের দ্রুত তৎপরতাই বাঁচিয়ে দিয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্টকে। ট্রাম্প গলফ কোর্সে হাজির হওয়ার পর নিরাপত্তা ব্যবস্থার কারণেই সরাসরি তার দিকে অস্ত্র তাক করতে পারছিল না এই দুর্বৃত্ত। সোমবার 58 বছর বয়সী রায়ান ওয়েজলিকে আটকের ভিডিও প্রকাশ করেছে মার্কিন পুলিশ। জানিয়েছে, গলফ কোর্সের 50 মাইল দূরে থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। পুলিশের বডি ক্যামে ধরা পড়ে সেই দৃশ্য। হত্যা চেষ্টা এবং অস্ত্র আইন লঙ্ঘনের অভিযোগে আদালতে হাজির করা হয়েছে হাওয়াইয়ের বাসিন্দা রায়ানকে। কানে গুলিবিদ্ধ হওয়ার 2 মাসের মাথায় রোববার আবারও হত্যা চেষ্টা করা হয় ট্রাম্পকে। রিপাবলিকান প্রার্থীকে অতিরিক্ত নিরাপত্তা দেওয়ার কথা জানিয়েছে আইনজীবীরা। এই ছিল যমুনা নিউজে।